To save India, we have to win Bengal. That will not be our 19th or 20th state. To save India from a big demographic challenge, we want to win Bengal. একটা বক্তব্য দেখিয়ে পর্বটা শুরু করলাম। এই বক্তব্যটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা মানে বিজেপির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, একেবারে সাংগঠনিক শীর্ষ নেতৃত্বের মধ্যে অন্যতম বিএল সন্তোষের একটি বলা বক্তব্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন হিন্দিতে উনি যেটা বলেছেন। আমি পুরো বক্তব্যটা আপনাদের সামনে শোনাবো। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলটা শুধুমাত্রই আরো একটা স্টেট, 19টা বা 20টার মতো একটা স্টেটে আরো একটা বিজেপির স্টেট দখল করার মতো ব্যাপার নয়। পশ্চিমবঙ্গে ক্ষমতা আসাটা ভারতের জন্য গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল, তৃণমূলের হাত থেকে ক্ষমতাটা না সরানো, কার্যত এটা ভারতের জন্য বিপজ্জনক। আজকে আপনারা যারা পশ্চিমবঙ্গবাসী, আমরা কিন্তু, আপনারা হয়তো যে কোনো রাজনৈতিক ধর্ম বর্ণ সমস্ত কিছুর আপনাদের মতভেদ থাকতে পারে, কিন্তু আশা করি এই বক্তব্যের সঙ্গে আপনারা সহমত হবেন যে তৃণমূল কংগ্রেসের হাত থেকে যতক্ষণ না ক্ষমতাটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমাদের ভারতের জন্য কিন্তু একটা গভীর চিন্তার বিষয়। তার কারণ আপনারা জানেন আমাদের বর্ডার কিভাবে অসুরক্ষিত থেকে শুরু করে কিভাবে জঙ্গিরা একেবারে নিরাপদ আশ্রয়স্থল বলে মনে করে পশ্চিমবঙ্গকে। আজকে পূর্ণ বক্তব্যটা শোনাবো এমন একটা দিনে, যেদিনে অমিত শাহ আসছেন এবং রণকৌশল তৈরি করে দিতে অমিত শাহ আসছেন। সেই দিনে এইরকম একটি বক্তব্য বিজেপির শীর্ষ নেতৃত্বের তারা বুঝিয়ে দিল যে পশ্চিমবঙ্গে পাখির চোখ। 2026-এর নির্বাচনে বিজেপির অন্তত এবারে পাখির চোখ শুধুমাত্রই আরো একটা স্টেট হিসাবে নয়, ভারতবর্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের রাজনৈতিক এই মানে পরিসরটাকে বদল আনা। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আপনারা কখনো দেখবেন না যে এই বিএল সন্তোষের মতো একেবারে উচ্চ পর্যায়ের বিজেপির সাংগঠনিক নেতৃত্বরা তারা কোনোদিন এইসব বিষয়ে কোনো মুখ খুলেছে। পশ্চিমবঙ্গে তো এত বড় বড় ইস্যু হয়ে গিয়েছে, কিন্তু কোনোদিন দেখবেন না যে এরা মুখ খোলে। গতকাল কিন্তু অমিত শাহ আসার ঠিক একদিন আগে বিএল সন্তোষের বলা এই পূর্ণ বক্তব্যটা এই জায়গায় আমি আপনাদের সামনে এই কারণে শোনাবো, তার কারণ এই বক্তব্যটা কার্যত তাদের মুখে ঝামা ঘষবে যারা সেটিং এর তত্ত্বে বিশ্বাস করেন। তার কারণ বারবার এর আগেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে একাধিক নেতৃত্ব বলেছেন, নিশ্চিতভাবে বেশ কিছু কার্যকলাপে আমাদের মনের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছিল যে এই সেটিং এর তত্ত্বটা সত্যি ঠিক কিনা। বিশেষ করে আরজি করের মতো এই কাণ্ড কারবারগুলো যখন তদন্তের শেষ মুখ বা মাথা পর্যন্ত পৌঁছাতে পারে না, তখন আমাদের মনের সেই সেটিং এর তত্ত্বটা, সন্দেহটা মানে নিশ্চিতভাবে আমাদের কিছুটা হলেও মনের মধ্যে তৈরি হয়। কিন্তু বিএল সন্তোষের বলা এই বক্তব্যটা নির্বাচনের আগে এবং অমিত শাহ আসার ঠিক একদিন আগে নিশ্চিতভাবে এটা বলাই যায় যে এবারে পাখির চোখ অন্তত বিজেপির, এবং সেটা পশ্চিমবঙ্গবাসীর জন্য ভালো খবর। তার কারণ পরিবর্তনটা পশ্চিমবঙ্গে প্রয়োজন। বক্তব্যটা শুনুন একবার। आपने बंगाल इधर से दूसरे बार कहा है, इसके लिए मैं करता हूँ, बंगाल इज नॉट ए पॉलिटिकल बैटल फॉर अस, इट इज ए सिविलाइजेशनल बैटल फॉर अस. वी लुक इट इन द सेम वे. टू सेव इंडिया, we have to win Bengal. That will not be our 19th or 20th state. To save India from a big demographic challenge, we want to win Bengal, and we will win it done because of your blessings. শুনলেন, আমি আপনাদের সামনে এরকম অনেক জিনিসের ব্যাখ্যা করব। আজকে অমিত শাহ আসছেন, সাংগঠনিক সভা করবেন। গতকাল আমি আপনাদের সামনে একটি বক্তব্য শুনিয়েছিলাম সৌগত রায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে ওপার বাংলায় মৃত্যু নিয়ে রাজনীতি করছে ওপার বাংলার জামাত, আর এপার বাংলার বিজেপি। অর্থাৎ দীপু দাসের মৃত্যু নিয়ে রাজনীতি করছে ওপার বাংলার জামাত আর এপার বাংলার বিজেপি বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। অথচ পিঠের শির দ্বারা সোজা রেখে ওপার বাংলায় এইভাবে নৃশংসভাবে খুন করার, নির্বিচারে হত্যা করার, হিন্দু গণহত্যা করার একটি বারের জন্য পিঠের শির দ্বারা রেখে একটি তৃণমূল নেতা কোনো শর্ত ছাড়া তার বিরুদ্ধে ভৎসনা করার সৎ সাহসটুকু দেখাতে পারেননি। সেই সৌগত রায়, তাদের দলের অন্যতম বর্ষীয় এক নেতা, তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো মানে পশ্চিমবঙ্গের মানুষ যেমন ভরসা করে বিশ্বাস করে, বাংলাদেশের মানুষও তেমন ভরসা করে বিশ্বাস করে। এই বক্তব্যটা আগের দিন শুনিয়েছিলাম, কিন্তু আজকে এই বক্তব্যটা শোনাবো। এই বক্তব্যটার পর শুভেন্দু অধিকারীরও বক্তব্য, প্রতিক্রিয়াতে কি জানিয়েছেন সেটাও শোনাবো। আগে সৌগত রায়ের বক্তব্যটা আরো একবার, যারা মিস করে গিয়েছেন তাদের জন্য কয়েক সেকেন্ডের। थर्ड क्लास आती है, उन्हीं के लिए हमारा एनआरईजे का पैसा नहीं मिला। ममता बनर्जी पश्चिम बंगाल का चीफ मिनिस्टर है, लेकिन बांग्लादेश के लोग भी उन पर भरोसा करते हैं।
कि वो बचाएंगे माइनॉरिटीज। শুনলেন? ভাবুন, আমরা তো এটাই বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে সমান জনপ্রিয় হয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবে এটা পশ্চিমবঙ্গের জন্য একটা চিন্তার বিষয়, উদ্বেগের বিষয়। তার কারণ যে বাংলাদেশ বারবার ভারতবর্ষকে নিজেদের গণশত্রু বলে মনে করে, যে বাংলাদেশ ভারতবর্ষের আধিপত্যবাদের বিরুদ্ধে ক্রমাগত সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সমস্ত রকমের মানে সৃষ্টি কৃষ্টি ধ্বংস করে দেয়, সেই বাংলাদেশের মানে পছন্দের তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকা, সেটা পশ্চিমবঙ্গবাসীর জন্য উদ্বেগের, এবং আরো উদ্বেগের যখন সেটা একটা বর্ষিয়ান নেতা স্বীকার করে নেয়। আমি এই জায়গায় আপনাদের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য দেখাবো, এর প্রতিক্রিয়াতে তিনি ঠিক কি বলেছেন, এবং এর পরে আরো যে গুরুত্বপূর্ণ বক্তব্যটা শোনাবো সেটা আপনারা চমকে যাবেন। আগে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটা প্রতিক্রিয়াতে। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করে বাংলাদেশিরা, উনি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, কিন্তু ওনাকে বাংলাদেশিরা ভরসা করে হঠাৎ এই কথাটা, বাংলাদেশি যারা বসবাস করেন বাংলাদেশে, বাংলাদেশিরা কোন বাংলাদেশ? যারা পাকিস্তানের সমর্থক, রাজাকার, জামাত, হেফাজত, যারা মৌলবাদে বিশ্বাস করেন, জঙ্গিবাদে বিশ্বাস করেন, ক্লিয়ার করতে হবে। তারা না বাংলাদেশের হিন্দু শরণার্থী, যারা বাংলাদেশের মুক্ত চেতনার প্রগ্রেসিভ মানুষ, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের আদর্শ যারা ভারতকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধ করেছে, ক্লিয়ার করলে উত্তর দেওয়া যাবে। আমার মনে হয় সৌগতবাবু বলতে চেয়েছেন দীপু দাসকে যারা পুড়িয়ে মেরেছে তারা সকলে মমতা ব্যানার্জিকে ভালোবাসে, এটা উজ্জ্বল রেখেছে, হয়তো এটাই বাস্তব সত্য। সেই কারণে দীপু দাসের হত্যার প্রতিবাদ করতে গিয়ে সাধুদের মাথায় লাঠি মারা হয়, 19 জন হিন্দুকে জেলে পোড়া হয়, যাহা মোল্লা ইউনুস তাহাই খালা মমতা। দাদা শুনলেন? আপনারা সমর্থন করছেন কিনা জানি না, আপনাদের মন্তব্য এই প্রসঙ্গে লিখে জানাবেন। কিন্তু এর মধ্যে বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে, কি জানেন? শুভেন্দু অধিকারী তার এক্স পোস্টে অনেক কিছু ব্যাখ্যা করে দিয়েছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন, যে ধর্ম নিয়ে রাজনীতি আমরা পছন্দ করি না। আপনি মন্দির করতে পারেন, আপনি গির্জা, গুরুদ্বারা, মসজিদ সবকিছু করতে পারেন, কিন্তু যদি সেগুলো করেন তাহলে আপনি রাজনীতি ছেড়ে করুন। আমি বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এই বক্তব্যটি তার নিজের দলনেত্রীর কাছে এই বক্তব্যটি বলতে পারবেন? যদি বলতে পারেন তাহলে একটা মানে মানে কি বলবো, একটা গভর্নমেন্টে থেকে আপনি ওইখানে দীঘার জগন্নাথ, আপনি বলেন, আপনারা বলেন মন্দির, দীঘার জগন্নাথ মন্দির যখন স্থাপন করেছিলেন, সেটা কোন এখতিয়ারের মধ্যে দিয়ে আপনারা করেছিলেন? আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন বাবরি মসজিদ নিয়ে কথা বলা হয়েছিল, তিনি বলেছিলেন যে কেউ মন্দির, মসজিদ, গুরুদ্বারা তৈরি করতে পারেন, কিন্তু তাকে রাজনীতি ছেড়ে এটা করতে হবে, কারণ ধর্মের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমার বক্তব্য যে আপনি মানে আপনি আচরি ধর্ম, তো আপনি আপনার সঙ্গে যে একেবারে শীর্ষ লিডার, আপনার সম্পর্কে পিসি যিনি হন, তার সঙ্গে কি এই বক্তব্যের সঙ্গে শেয়ার করেছেন? আপনি আপনার মতামতটা কি তাকে বোঝাতে পেরেছেন যে না, ধর্মের সঙ্গে আপনি কি প্রতিবাদ জানিয়েছিলেন দীঘায় জগন্নাথ মন্দির যখন হয়? এর পরেও আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনাদের সামনে আমি দিয়ে রাখছি। দেখুন, আজকে কিন্তু দুর্গাঙ্গন মানে দুর্গাঙ্গন বলে একটি কোনো দুর্গা মঞ্চ, স্থায়ী মঞ্চ, বড় কিছু ওই মন্দির টন্দির টাইপের মমতা বন্দ্যোপাধ্যায় সৃষ্টি করার একটা মানে শিলান্যাস করার কথা তিনি করবেনও, কিন্তু প্রশ্ন হচ্ছে ঠিক যেখানে তিনি করতে চেয়েছিলেন সেখানে তিনি করতে পারবেন না। কেন জানেন? বিরোধী দলনেতা বলছেন যেখানে তিনি করতে চেয়েছিলেন সেই অংশে তার যারা ভোট দেয় তাদের আপত্তির কারণে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট স্থানে সেখানে নাকি 4-5 কোটি না কত কোটির মাটি ফেলে ভরাট করা হয়ে গিয়েছে। এদৎ সত্ত্বেও তিনি করতে পারবেন না, তার কারণ সংখ্যালঘুদের তরফ থেকে সেখানে আপত্তি জানানো হয়েছে। আর তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারেই সেই স্থানটা পরিবর্তন করে অন্য জায়গায় নিয়ে চলে গিয়েছেন। আমার বক্তব্য হচ্ছে, তিনি যদি মনে করেন যে তার সেকেন্ড ইন কমান্ড, তিনি যদি মনে করেন ধর্মের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তাহলে তিনি জগন্নাথ মন্দির স্থাপন করতে পারেন, তিনি দুর্গাঙ্গন করতে পারেন, আর বাকিরা যদি দীপু দাসে বাংলাদেশে একটা তরতাজা যুবককে কোন রকম প্রমাণ ছাড়া পিটিয়ে মারতে পারে, তার বিরুদ্ধে প্রতিবাদ করলে তার সঙ্গে জামাতের তুলনা করা হবে। এই দ্বিচারিতারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের কাছে না একেবারে মুখোশ খুলে যাওয়ার মতো পরিষ্কার হয়ে গিয়েছে। আমি এইখানে এই দুর্গাঙ্গন না হওয়ার জন্য পেছনে কি কারণ রয়েছে, শুভেন্দু অধিকারী যে ব্যাখ্যাটা শোনালাম সেটা তার মুখ থেকে কি বলেছে সেটা আপনাদের শোনাবো, শুনুন। কালকে দুর্গাঙ্গন উদ্বোধনের কথা ছিল, কিন্তু উদ্বোধন
হচ্ছে না, আপনিও টুইট করেছেন, কি বলবেন রাজ্য সরকারের এই হঠাৎ করে প্রথমে ওয়েস্টার্ন হোটেলের সামনে স্বাস্থ্য ভবনের জায়গায় করতে গেছিল, 4 কোটি টাকা খরচও করে ফেলেছে, মানে মুসলমানরা আপত্তি করেছে, যেটা আমাদের জায়গা দুর্গাঙ্গন করা যাবে না। এখন মুখ্যমন্ত্রী তো মুসলমানরা আপত্তি করলে তাকে পিছাতেই হবে, পিছিয়ে গেছেন, শিল্প করার জায়গায় গেছেন, নিউ টাউনে বাস স্ট্যান্ডে। তার কোনো টেন্ডার হয়নি, তার কোনো ওয়ার্ক অর্ডার ইস্যু নেই, কিন্তু কালকে তিনি পুরুলিয়া না বাঁকুড়া যাওয়ার সময় নারকেল ফাটিয়ে দিয়ে চলে যাবেন। আর কেউ তো ফাটাবেন না, ফাটাতে জানেন না, দীঘাতে ফাটাতে পারেননি, ওখানে যাও একটা কিছু করে যাবেন। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিএলএ নিয়ে শুনলেন? আপনারা বুঝতে পেরেছেন? মানে ভাবতে পারেন যে দ্বিচারিতাটা ঠিক কোন জায়গায়। একদিকে তিনি দুর্গাঙ্গন করতে যদি চান তাহলে কেন ওখানটাই করতে পারলেন না? কেন কারুর আপত্তিতে আপনি সেখানে টেক ওভার করতে পারলেন না? আপনি জমি অধিগ্রহণের তো আপনি মানে করে সেখানে চাইলে করতেই পারতেন, আপনি করলেন না কেন? তার কারণ ওই যে শুভেন্দু অধিকারী বলেছে আপনি পারবেন না। প্রথম কথা হচ্ছে আমরা আমাদের গভর্নমেন্টের টাকায় মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা তৈরি করার বিপক্ষে। গভর্নমেন্টের টাকায় হাসপাতাল হবে, চিকিৎসা কেন্দ্র হবে, স্কুল হবে, কলেজ হবে, সরকারি মানে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে। আপনার টাকায় কেন মুসলমানরা বলুন তো মন্দির তৈরি করার জন্য টাকা দেবে, কিংবা উল্টোটা কেন হিন্দুরা মসজিদ হওয়ার জন্য টাকা দেবে? এটা তো গভর্নমেন্টের কোনো কাজ হতে পারে না। কিন্তু সেই কাজটা আপনারা করে যাচ্ছেন, আবার গলার স্বরে বলছেন দীপু দাসের ওই ঘটনার মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি, আপনারা তাই নিয়ে বক্তব্য নেই। ধর্মের সঙ্গে রাজনীতি যেন কেউ না ঘুলিয়ে পড়ে। মানে আপনারা যেটা করতে চাইছেন যে ধর্মের সঙ্গে রাজনীতি করার অধিকারটা একমাত্র আপনাদের দেওয়া হবে, বাকি কোনো দল ধর্মের সঙ্গে রাজনীতি করতে পারবে না। আপনারা যখন ঈদের নামাজের সময় ওই রেড রোডের মঞ্চ থেকে একেবারে একটা কমপ্লিট একটা ধর্মীয় জায়গায় যখন সেখানে বিজেপির তুলোধনা করেন, সেখানে ধর্মের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক বেরিয়ে আসে না। এক অদ্ভুত দ্বিচারিতা পশ্চিমবঙ্গের মানুষ লক্ষ্য করছে। আমি একেবারে কার্যত কিছুটা শেষের দিকে এসে শুভেন্দু অধিকারীর একটি বক্তব্য নিয়ে খুব জলগোলা হয়েছে। সেই বক্তব্যটা হয়েছে যে শুভেন্দু অধিকারী বলেছিলেন, কয়েকদিন আগে আমি শুনিয়েছিলাম, শুভেন্দু অধিকারী এই বাংলাদেশের প্রসঙ্গে তিনি বলেছিলেন যে ইসরায়েল গাজাতে ঠিক যে ধরনের ব্যবস্থা নিয়েছে, এই পশ্চিমবঙ্গেও মানে ভারতবর্ষেও কিন্তু বাংলাদেশি এই জেহাদিদের বিরুদ্ধে ওই একই ব্যবস্থা নিতে হবে। এই নিয়ে আনন্দবাজার পত্রিকা খুব লেখালেখি করে ফেলেছে। আনন্দবাজার পত্রিকা পড়লে এখন আমি বুঝতে পারি না যে এটা মানে জাগো বাংলার লেখা না কোনো একটা নিরপেক্ষ সংবাদ মাধ্যমের লেখা। তবে হ্যাঁ, আমরা তো পশ্চিমবঙ্গ ভারতবর্ষের লোক, আমরা ওই ওপার বাংলার জেহাদিদের মতো আমরা ওই ডেইলি স্টার কিংবা প্রথম আলোর মতো প্রথম সারির পত্রিকাগুলো বা তাদের হাউসগুলোকে পুড়িয়ে দেওয়ার নিদান বা সেগুলোকে সমর্থন করি না, সেগুলো বলতেও পারি না। কিন্তু আমরা সাংবিধানিকভাবে গণতান্ত্রিক অধিকার নিয়ে আমরা সমালোচনাটুকু করতে পারি। তো যে আনন্দবাজার পত্রিকা, একটা গর্বের পত্রিকা, আজকে কার্যত তারা আত্মসমর্পণ করে দিয়েছে। যাই হোক, শুভেন্দু অধিকারী কি বলেছিলেন সেই বক্তব্যটা আমি আপনাদের শোনাবো। সেই বক্তব্যটা আপনি সমর্থন করতেও পারেন, নাও পারেন, সেটা ব্যক্তিগত ব্যাপার। আমিও এই নিয়ে বক্তব্য বলবো না। তবে যেটা বলবো যে আমরা চোখে যেটা দেখছি যে ওপার বাংলায় এইভাবে, আমি আপনাদের সামনে একটা ডেটা দিয়েছিলাম, সেই ডেটাটা হচ্ছে 1964 সালের পর 1 কোটি প্রায় 20 লক্ষ হিন্দু সেখান থেকে পলায়ন ঘটেছে 1964 থেকে 2013 সাল পর্যন্ত। তো এই এত মানুষের পলায়নের কারণ, সেই নিয়ে যদি পাশের একটি হিন্দু গরিষ্ঠ একটি দেশ যদি শান্তিপূর্ণ প্রতিবাদ না করে, কোনো হিংসার কোনো জায়গা আমি কোনোদিন কথা বলি না, যারা করে তাদের আমি আইনের আওতায় নিয়ে আসাকে সমর্থন করি। কিন্তু প্রতিবাদ, যে সংবিধান যেটুকু আমাদের অধিকার দিয়েছে সেটুকুও যদি আমরা করতে ভয় পাই, তাহলে বিশ্বাস করুন ওই শিরদাঁড়াটা রেখে আর মানুষ হিসাবে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। কি বলেছিলেন বিরোধী দলনেতা শোনাবো আপনাদের, জানিয়ে এত বিতর্ক। গাজাতে যে লড়াই ইসরায়েল করছে কেন? ইহুদিদের বাঁচানোর জন্য। ইরান সহ ইসলামিক কান্ট্রি প্যালেস্টাইনকে সাহায্য করছে কেন? যেহেতু প্যালেস্টাইন ইসলামিক কান্ট্রি, এটা ধর্মীয় কারণে। আমি প্রশ্ন করেছি বাংলাদেশ সরকারকে যে আগের প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ রোহিঙ্গা মুসলমানদের কক্সবাজারে থাকতে দিয়েছিলেন কেন? মুসলমান বলে। তাহলে ওপারে 2 কোটি হিন্দু আছে, তারা মার খাবে, পুড়িয়ে দেবেন যুবক ছেলেগুলোকে, এইটুকুটুকু বাচ্চা, তরতাজা সুন্দর সুন্দর যুবক ছেলে, তাদেরকে পুড়িয়ে মারবেন। আর এপারের 100 কোটি হিন্দু বসে বসে দেখবে। এই জিনিস হতে পারে না, হতে পারে না। আমি আপনাকে বললাম, খালা মমতা যত প্রাচীর করে পুলিশ করে রাখুক, ব্যবস্থা যদি না নেয়, নতুন বছরে এই সব গুলোকে তুলে ফেলে দেবো। যেমন যুব ভারতীতে মেসির দিন যুবকদের, ইয়াং জেনারেশনের, তারা দেখেছে রাজীব কুমাররা ছুটে পালিয়েছে, আমরা এখানে দেখিয়ে দেব বলে গেলাম। আর আজকে 1000 সাধু এসেছেন, 300 নাগা সন্ন্যাসী,
গঙ্গাসাগরে 5 লাখ সাধু যাবেন। গঙ্গাসাগরে স্নান করে ফেরার পরে আমি সব সাধুকে বাবুঘাট থেকে তাদেরকে পথ দেখিয়ে এখানে নিয়ে আসবো। কলকাতা পুলিশের কত ক্ষমতা আছে মনোজ বার্মার, ওই দিন দেখা হবে। শুনলেন? আচ্ছা, এই বক্তব্যে আপনারা কি মনে করেন যে বিরোধী দলনেতা মারাত্মক কিছু অন্যায় বলে ফেলেছেন? এবং যদিও এর একটা হিন্দি পাঠে তিনি ওই অংশটি বলেছিলেন সম্ভবত, যেখানে তিনি বলেছিলেন যে গাজায় যেমন ইসরায়েল ব্যবস্থা নিয়েছে শায়েস্তা করার জন্য, ঠিক সেই রকমই শায়েস্তা করার ব্যবস্থা পশ্চিমবঙ্গেরও বাংলাদেশ বা ভারতের বাংলাদেশের বিরুদ্ধে নেওয়া উচিত। সেটা আমাদের দেশের বিষয়, সেটা আমাদের দেশ বুঝবে। কিন্তু আমি এখানে শেষে এসে একটা ভিডিও দেখাবো। একজন ব্যক্তিকে, আমাদের দেশের একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আচ্ছা, আপনারা তো গাজা প্যালেস্টাইনের এই যুদ্ধের সময় বলেন যে গাজায় এত শিশুর মৃত্যু হচ্ছে, এত নারীর রক্ত ঝরছে, এত চোখের জল আপনারা ঝরান। আচ্ছা, বাংলাদেশে যে এত হিন্দুর মৃত্যু হচ্ছে, কতবার চোখে আপনাদের জল গড়িয়েছে একটু বলতে পারবেন? কতগুলো বামপন্থা লাল ঝান্ডা নিয়ে রাস্তার মধ্যে বেরিয়েছে বলতে পারবেন বাংলাদেশে এই হিন্দু গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে? গাজায় সেখানে হত্যার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছেন, সে তারা করুন, তাদের অধিকার রয়েছে, সেটা করা উচিত। যে কোনো হত্যার, যে কোনো গণহত্যার আমরা বিরুদ্ধে, সেটা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান যাদের বিরুদ্ধেই হোক না কেন। কিন্তু আপনি যদি সিলেক্টিভ করে থাকেন, আপনি প্যালেস্টাইন যখন গাজাতে আক্রমণ করে তার সময় আপনি প্রতিবাদ করবেন, আর আপনার থেকে ঠিক ঢিলছোড়া দূরত্বে পাশের দেশ, সেখানে এইভাবে মানে মারাত্মক মানে বর্বরচিত ঘটনা ঘটে যাচ্ছে, আর আপনার সেখানে কোনো বক্তব্য নেই। এই দ্বিচারিতাটা না, এই দ্বিচারিতা আপনি কোনো বক্তব্য দিয়ে ঢাকতে পারবেন না। আমি এইখানে ওই বক্তব্যটি শোনাবো, আপনারা শুনে দেখুন। একজন ব্যক্তি, ভারতীয় ব্যক্তি, তিনি বলছেন না, গাজায় যেটা হচ্ছে সেটা একেবারেই অন্যায় হচ্ছে, আর বাংলাদেশে যেটা হচ্ছে সেটা আমি কমেন্ট করব না, কারণ সেটা হচ্ছে অন্য রাজ্যের বিষয়। গাজা হলে সেটা অন্যায়, আর বাংলাদেশ হলে সেটা অন্য দেশের বিষয়। মানে ভাবুন কি ভয়ঙ্কর দ্বিচারিতা, যেটা রাজনৈতিক নেতারা করে, আর বাকি তাদের যারা সমর্থক তারাও সেই রাজনীতির দ্বিচারিতাটা শিখে গিয়েছেন। একবার এই জায়গাটায় বক্তব্যটা একবার শুনুন তো কান খুলে। बांग्लादेश वाला गलत है कि नहीं? चलिए ठीक है, धन्यवाद। गलत नहीं मानते उसको? नहीं, गलत सही है ये, वो बांग्लादेश वाले जो ना हमारा हिंदुस्तान साफ ये कैसे आपकी दो मुहा सोच है कि नहीं, बांग्लादेश में जो हुआ वो उनका मैटर है, जो गाजा में हुआ वो गलत है? गलत हुआ या सही हुआ, ये बांग्लादेश का मैटर, हमारे हिंदुस्तान के मैटर नहीं है। गजा का मैटर क्यों करता है आपको? नहीं, गजा में गलत हुआ, ये कैसे आपने मान लिया कि गजा में गलत हुआ? गजा में जो गलत हुआ ना वो गलत हुआ, जो गलत हुआ गलत, बांग्लादेश में गलत नहीं हुआ? गलत बांग्लादेश को अच्छा हो रहा है? क्या अच्छा हो रहा है यार, सब अच्छा ही हो रहा है सब जगह। आपने एक बार भी नहीं बोला कि वहाँ भी गलत हुआ, यहाँ भी गलत हुआ। अच्छा, इंसान तो दोनों एक है कि नहीं? नहीं, इंसान तो किसी भी वहाँ धर्म से हो, इंसान एक है कि नहीं? एक मिनट आप बांग्लादेश को और गाजा को लेके मतलब क्यों कह रहे हैं कि मैं तो गाजा की न्यूज पता है, बांग्लादेश की पता नहीं। गाजा में मतलब जबरदस्ती बमबारी हो रही, वहाँ बमबारी थोड़ी हो रही, वहाँ भी जबरदस्ती मारा, लिंचिंग की जा रही है, लोगों की जबरदस्ती मारा जा रहा है। वो थाने से अरे पुलिस मैटर देख रही है, थाने से निकाल के आप मार रहे हैं। नहीं, एक मिनट, हमारे हिंदुस्तान में भी थोड़ा बहुत चुटपुट घटनाएं होती हैं, हिंदू भी, मुसलमान भी और ईसाई भी, और सब आपस में लड़ते हैं, ठीक है, ये हमारे अंदरूनी मामला, वो उनके अपना अंदरूनी मामला, उससे आप गाजा का अंदरूनी मामला नहीं तो उसको आप दिखाइए, वो गाजा का अंदरूनी मामला। हटिए बेटा, हटिए, धन्यवाद। बड़ी दो मुहा सोच है साहब आपकी, वैसे थोड़ा ठीक कराइए। आप जो कहें वो सही, हम जो कहें वो गलत। आप जो कहें सही और हम बांग्लादेश वाला गलत है, गाजा वाला सही है, ये बहुत बड़ी बात है। শুনলেন? বুঝতে পেরেছেন? এরপরে দেখুন, আর আমার নতুন করে কিছু বলার নেই। আমার শুধু একটাই বক্তব্য, আমি মানবতার বিরুদ্ধে অত্যাচার যারা করছেন, যারা মানবতার বিরুদ্ধে অত্যাচার করছেন তাদের বিপক্ষে অবশ্যই আমি দাঁড়াই। তাই সেখানে যদি গাজাতেও যদি মানবতার বিরুদ্ধে যারা কাজ করছেন সেটা যেমন আমি সমর্থন করতে পারবো না, ঠিক তেমনি আবার ঢিল ছোড়া দূরত্বে আমার পাশের বাংলাদেশে একের পর এক, আপনি শুধু ওই দীপু দাসের ঘটনা বলছেন, তারপরে অন্তত কমপক্ষে আরো 10-12টা এরকম ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে, ভেতর থেকে লক করে আগুন জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা। কোথাও প্রাণে বেঁচেছেন, কোথাও হাত পা পুড়েছে, কোথাও পা ভেঙেছে, কোথাও মাথা ফেটেছে, কোথাও বাড়ি তছনছ হয়ে গেছে, এরকম আকছার ঘটনা ঘটে গিয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে, আপনার এইখান থেকে পশ্চিমবঙ্গ থেকে বসে যদি আপনি গাজার মানে আক্রমণ দেখতে পান, আর আপনি পাশে ঢিলছোড়া দূরত্বে বাংলাদেশ যদি দেখতে না পান, এই রাজনৈতিক নেতৃত্বদের আমাদের চিনতে হবে। এই রাজনৈতিক নেতৃত্বরা যেন পশ্চিমবঙ্গের ক্ষমতা কোনোদিন দখল করতে না পারে, তার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে সচেতন হতে হবে। এইটুকু কাজ আমাদের যদি করতে পারি, তাহলেই কিন্তু দেখবেন এই যারা যেটা করছেন তারাও একদিন তাদের ভুল বুঝতে পেরে এই বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে প্রতিবাদ করলেও তারা রাস্তায় নামবেন, ঠিক যেমন গাজার বিরুদ্ধেও তারা রাস্তায় নামছেন। একটা দিন পর বাংলাদেশে প্রতিবাদ হিন্দুদের বিরুদ্ধে
এইসব হলেও তারা রাস্তায় নামবেন। আপনাদের মতামতের প্রতীক্ষায় থাকলাম, আপনাদের মতামত লিখে জানাবেন। আমি বারবার যে কথা বলি, কোনো হিংসা, কোনো কিছু প্রতিহিংসার্থে আমি বিশ্বাস করি না। আমি যেটা বিশ্বাস করি, আমাদের সংবিধান গণতন্ত্র মেনে যেটুকু আমাদের অধিকার দিয়েছে, সেই প্রতিবাদের ভাষাটুকু যেন আমাদের কোনোদিন মরে না যায়, এইটা পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের মনে রাখতে হবে। শান্তিপূর্ণভাবে সংবিধানের ভাষা মেনে সেইটুকু অধিকার আমাদের কিন্তু নিশ্চিতভাবে দায়িত্বশীল হিসেবে পালন করা প্রত্যেকের উচিত। আর শুধুমাত্র সেই কাজটাই আপনাদের সামনে প্রতিনিয়ত আমি করে যাই। নমস্কার, আজকে এখনকার মতো এখানে শেষ করলাম।